তো আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান করতে হবে। যেই দেশে তরুণদের সংখ্যা যত বেশি, সেই দেশের অর্থনৈতিক সম্ভাবনা তত তত বেশি। ওটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো হ্যাঁ, সফলতা আছে, এটা চলে গিয়েছে, কিন্তু হোয়াট ইজ দ্য কস্ট? কারা এই মূল্য দিয়েছে? আমরা নাগরিকরা মূল্য দিয়েছি। তো তাদেরকে একটা তদন্ত করে, আমাদের দাবি হলো তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, ভবিষ্যতে যেন এটার পুনরাবৃত্তি না ঘটে। আর ফাহিম কর্মসংস্থানের কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই আমরা কার্ড দিচ্ছি, এগুলো ভালো, এগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কিন্তু আমাদের এর মধ্যে শতাধিক প্রায় 150 মতো এই যে সোশ্যাল সেফটি নেট আছে, এগুলোকে সবগুলো কনসলিডেট করা দরকার। আর শুধু তাই নয়, যে আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার। আর এতগুলো আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, আমাদের আর্থিক সংগতি আছে কিনা ওটা। আর সবচেয়ে বড় কথা, যেভাবে বিতরণ হচ্ছে, এটা কিন্তু, আমি একটু স্থানীয় সরকার সম্পর্কে একটু জানি, এটা কিন্তু আইনের ব্যত্যয় হচ্ছে যেভাবে বিতরণ হচ্ছে। আমাদের ইউনিয়ন পরিষদের আইনটা যদি আপনারা দেখেন, ওখানে একটা ওয়ার্ড সভার বিধান আছে। ওয়ার্ড সভাতে বলা আছে যে সরকারি স্কিমের যে সকল স্কিম আছে যেগুলো জনগণকে দেওয়া হবে, এগুলো এই প্রকাশ্য মিটিংয়ে, ওয়ার্ড সভা মানে জনগণকে নিয়ে সভা 2 বার করার কথা ইউনিয়ন পরিষদে। ওই ওয়ার্ড সভায় ওই উপকারভোগী বেনিফিশিয়ারি নির্ধারিত হওয়ার কথা। তো এবং স্বচ্ছভাবে প্রকাশ্য সভায়। তো তার মানে তাহলে যে স্বচ্ছতা যদি এটাতে যদি চর্চা করা হয়, তাহলে কিন্তু দুর্নীতি, ওই যে বিভিন্ন রকমের যে টোল কালেকশন, ওটা বন্ধ করা যেত। আর তাছাড়া ওটা আইনের সাথে সঙ্গতিপূর্ণ হইতো। তো এটা করা হচ্ছে না। আর আরেকটা হলো কর্মসংস্থানের ব্যাপারে, যে আমাদের হলো সবচেয়ে উঠতি বয়সের জনগোষ্ঠী, বিরাট সংখ্যক উঠতি বয়সের জনগোষ্ঠী, ইয়াং পিপল। এখানে তাকালে তো দেখা যায় আমরা 2-1 পাকা চুল ছাড়া, আপার আমি বিশেষভাবে, আর ওই যে চুলের দিকে আপনারা সবাই প্রায় তরুণ। তো আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান করতে হবে। যেই দেশে তরুণদের সংখ্যা যত বেশি, সেই দেশের অর্থনৈতিক সম্ভাবনা তত বেশি। ওটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কারণ তরুণরাই ঝুঁকি নিতে পারে, তারপরে দুঃসাহসী হতে পারে, অনেক কিছু করতে পারে। আমাদের অনেক পিছু টান আছে, আর আমরা ভোক্তা, আর তরুণরা হলো উৎপাদক। তো আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপর, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং একই সাথে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তো ওই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমাদের, হ্যাঁ, অবশ্যই আমাদের যারা সমাজে ওই যে তাদের জীবন জীবিকার তারা নিজেরা নির্বাহ করতে পারে না, তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে। কিন্তু আমাদের উঠতি বয়সের সব তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তো সেটা একটা অগ্রাধিকার। আর আরেকটা বিষয় ফাহিম বলেছে যে নোট অফ ডিসেন্ট আর এই আমাদের গণভোট। তো নোট অফ ডিসেন্টটা তো অপ্রাসঙ্গিক আমি মনে করি। কারণ নোট অফ ডিসেন্টটা কি? দ্বিমত করা। গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে সিদ্ধান্ত হয়? মেজরিটি ভিত্তিতে না। এই যে 100 কতটা যে অধ্যাদেশ অনুমোদন করলো, ওখানে তো সরকারি দলের সবাই 14 জন বোধহয় ছিল, তারা বোধহয় 11 জন ছিল। তো 11 জন তো সবাই, এবং 2-1 জন আবার ওর মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা শুনেছি। তার মানে ওই যে অধিকাংশ এই অধ্যাদেশ অনুমোদিত হয়েছে 11 বনাম 3 ভোটের ব্যবধানে। তো কোনটা সিদ্ধান্ত হইল? তো এই অধ্যাদেশগুলো যেগুলো অনুমোদন করা হলো, ওই মেজরিটি ভোটের মাধ্যমে ওগুলো অনুমোদন করা হলো, আর যেগুলো অনুমোদন করা হলো না সেগুলো বাতিল হলো মেজরিটি ভোটের মাধ্যমে। তো তাহলে ওগুলো তো সিদ্ধান্ত। তো জুলাই জাতীয় সনদে যে এই সকল বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যে 84টা বিষয়ে, সেগুলো কিন্তু ওই রকম মেজরিটি, সুপার মেজরিটি, 2/3 মেজরিটি, এবং বড় দলগুলোর অধিকাংশ দল যেগুলোতে একমত হয়েছে সেগুলোই ঐক্যমত্য। তাই ওখানে কে নোট অফ ডিসেন্ট দিল, কে দ্বিমত করলো, ওটা অপ্রাসঙ্গিক। ওটা ওই জুলাই সনদে লেখা থাকলে ওটা প্রাসঙ্গিক নয়। তো আমার মনে হয়, হ্যাঁ, এবং গণভোটে ওগুলো যায় নাই। গণভোটে এই 48টা বিষয়ে 70% মানুষ এটা অনুমোদন করেছে। এবং গণভোট মানে এটা তো সংবিধানের অংশ হওয়ার কথা। সংবিধান হলো উইল অফ দি পিপল। যখন জনগণ তাদের রায় দেয়, মতামত দেয়,
আমরা তো আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে আছে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যাদের তার মতামত দেয় এটাই শেষ কথা। ওটাতে দ্বিমত করার কিংবা ওটা নিয়ে গড়িমসি করার কোনো সুযোগ নেই। তো আমরা এই জিনিসটা আমি মনে করি যে সরকারের ব্যর্থতার মধ্যে এই যে গণভোটের যে জনরায় প্রতি তারা এ পর্যন্ত এটা বাস্তবায়নের ব্যাপারে গড়িমসি করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এবার